আশা করি তোমরা সবাই ভালো আছো। এই গরমে চলে আসলাম আমি একটা নতুন ভিডিও নিয়ে। এই গরমে আমি যাইনি, বেশ কিছুদিন আগে আমি গেছিলাম কলকাতা, আর সেখান থেকে চলে গেছিলাম মৌসুমী দ্বীপে। সেই গল্প নিয়ে আসছি আমার নতুন ভিডিওতে। জলপাইগুড়ি স্টেশনে এখন আমরা অপেক্ষা করছি ট্রেনে। পৌঁছে গেছিলাম সকাল সকালই কলকাতায়, আর পৌঁছেই নামখানা লোকাল ধরে নিয়েছিলাম। ট্রেনে যে এত ভিড় হতে পারে তা আগে ভাবিনি। প্রচণ্ড ভিড় ছিল সেদিন, কারণ ঈদের ছুটি ছিল, তাই অনেকেই যাচ্ছিল ছুটি কাটাতে নামখানাতে বা বকখালিতে বা মৌসুমী দ্বীপে। আমরা নামখানাতে নেমে গেছি, নেমে আমরা চলেছি মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে। এই ব্রিজটা হওয়ার পরে বকখালি যেতে অনেক সুবিধা হয়েছে, তাই সহজেই বকখালি মৌসুমী দ্বীপ যাওয়া যায়। আমরাও চলেছি সেই উদ্দেশ্যে। এরপরে আমরা নেমে মৌসুমী দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। এই মৌসুমী দ্বীপ যেতে গেলে প্রথমে নামখানা থেকে যেতে হয়। 3টি ঘাট আছে, সেই 3টি ঘাটে যে কোনো একটি ঘাটে, তারপর সেখান থেকে লঞ্চে করে পার হতে হয়। আবার লঞ্চে পার হওয়ার পর আবার টোটো করে যেতে হয় মৌসুমী দ্বীপে। এই মৌসুমী দ্বীপ একটা দ্বীপ, তাই চারিদিকেই রয়েছে এর সমুদ্র, আর মাঝখানে এই দ্বীপটা রয়েছে। তাই এটা যেতে একটু কষ্ট অবশ্যই হয়, কিন্তু এটা নির্জন একটা জায়গা। যারা ভালোবাসে নির্জনতা তাদের অবশ্যই ভালো লাগবে এই মৌসুমী দ্বীপ। আমরা যেই মৌসুমী আইল্যান্ডের যেই রিসোর্টটাতে ছিলাম, সেই রিসোর্টটার ছবি তুলে ধরছি আমি এখানে। রিসোর্টটার নাম ছিল রাইনো ক্যাম্প, এবং তার ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি এখানে। কেউ যেতে চাইলে অবশ্যই ফোন নাম্বারটার সাহায্যে ফোন করে যেতে পারেন। আগেই বললাম যে নির্জনতা পছন্দ করে তারই ভালো লাগবে এই মৌসুমী দ্বীপ। আর আমি যেহেতু নির্জনতা খুব একটা ভালোবাসি না, তাই আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু নির্জনতাকে উপভোগ করতে গেলে অবশ্যই একদিনের জন্য ঘুরে আসতে পারেন মৌসুমী দ্বীপ। তবে অবশ্যই এই গরমে না, এখানে শীতে গেলেই ভালো লাগবে। আশেপাশে অনেক রিসোর্ট আছে, অফ সিজনে গেলে বুক করে যাওয়ার কোনো দরকার নেই, দেখে শুনে একটা রিসোর্ট ভাড়া করে নিলেই হলো। আর সিজনে গেলে অবশ্যই বুক করে যাওয়া উচিত, কারণ সিজনে এখানে বেশ ভালোই ভিড় হয়, এবং ছেলেমেয়েরা বা যারা অল্প বয়সী তারা বা বন্ধুবান্ধবেরা এই মৌসুমী দ্বীপে খুবই সবাই আসে এবং এখানে এনজয় করে। চলে এসেছিলো আমাদের দুপুরের মেনুতে ছিল পটলের তরকারি, স্যালাড, আলু ভাজা আর কাতল মাছ। এরা এক একজনের জন্য জনপ্রতি 1200 টাকা করে নিয়েছিল। তার মধ্যেই এদের লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট ধরা ছিল। আর বিকেলে আপনি যদি বারবিকিউ করেন তার এক্সট্রা চার্জ এরা নিয়েছিল। আর রাত্রে এখানকার বেশ সুন্দর শোভা, চারিদিকে আলোময় হয়ে যায়, আর গান বাজিয়ে দেয়। যারা নাচ করার তারা নাচ করতে পারে, এবং এই সময়টা বেশ ভালো লাগে। বিকেলে দিয়েছিল চা আর চপ মুড়ি, সেই চপই খাচ্ছিলাম। এই সব কিছুই এই 1200 টাকার মধ্যেই থাকা, খাওয়া দাওয়া সব এক একজনের
1200 টাকা। আর অফ সিজন বলে 1200, এমনি সিজনে 1500। আর রাত্রে আমরা করে নিয়েছিলাম বারবিকিউ। আমরা শুধু না, যার অনেকেই করেছিল সেখানে, যারা যারা ছিল তারা, সেক্ষেত্রে ওরা হিসাব করে একটা টাকা তাদেরকে দিতে হয়, সেই হিসাবে ওরা করে দেয়। এই রিসোর্টটার নাম্বার দেওয়া থাকলেও যদি কেউ যেতে চাও, এখানে ফোন নাম্বার আছে, ফোন করে অবশ্যই যেতে পারো। আমরা এরপর তুলে নিয়েছিলাম বেশ কিছু ছবি, সেই ছবিগুলো এখানে পোস্ট করলাম। আর খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডে। তবে ওই যে আবার বললাম, নির্জনতা যে ভালোবাসে তারই ভালো লাগবে মৌসুমী আইল্যান্ড। আর যারা একটু আমার মতন চাও বাজার করতে বা লোকারণ্য লোকজন, তাদের খুব একটা ভালো লাগবে না। এরপর আরও কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম, পরের দিন আরও কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডে। তারপরে আমরা আরও কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আগের দিন রাত্রের, সেই ছবিগুলো এখানে তুলে ধরছি। আর এরপর আবার সেই একই রকমভাবে আমরা চলে গেছিলাম কলকাতায়। এখন ফিরে যাচ্ছি। আমরা 12টা 14 নামখানা লোকালটা ঘুরবো। আমরা আবার সেই 10 মাইলের ঘাট পার দিলাম, ঘাট পার করে আবার একটা টোটো নিলাম এবং এই টোটো করে আমরা যাচ্ছি এখন নামখানা। এরপর আমরা নামখানা থেকে কলকাতা পৌঁছেছিলাম এবং কলকাতায় একদিন থেকে আমরা ধরে নিয়েছিলাম জলপাইগুড়ি যাওয়ার ট্রেন পদাতি। আর আবার আমরা ফিরে এসেছিলাম জলপাইগুড়ি। এইভাবেই আমাদের শেষ হয়েছিল ছোট্ট একদিনের একটা ট্যুর। অবশ্যই আপনারা যাবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন।